বন্ধুরা, চলে এলাম প্রণয় রূপকথা গল্পের আরেকটি ভাগ নিয়ে। তোমাদের মধ্যে যারা এখনও এই গল্পের গত পর্বগুলা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে আসো, তারপরে আজকের ভাগটা দেখো। তাহলেই এই গল্পের সম্পূর্ণ কাহিনী বুঝতে পারবে। তাহলে চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভাগটি দেখে নেওয়া যাক। রাত্রি মাত্রই ছাদ থেকে কাপড় নিয়ে নামল। ওমন সময় সদর দরজা দিয়ে প্রবেশ হলো অরণ্যর। এখানে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শেষবেলায় ছুটে এসেও রক্ষা হলো না। বৃষ্টি এতই বাড়ল যে ও একদম ভিজে একাকার। চুল থেকে টুপটুপ করে পানি নামছে এখন। অরণ্যর ঠান্ডার বাতিক আছে, বিষয়টি রাত্রি জানে। ও চেয়েও এড়াতে পারল না। একটা তোয়ালে রেখে বলল, চাইলে এটা ইউজ করতে পারো। বাকি কাপড়গুলো সোফায় রেখে ও চলে গেল নানিজানের ঘরে। বৃদ্ধা ডাকছিলেন, হ্যাঁ নানিজান, বলো। বৃষ্টি শুরু হয়েছে রে? অনেক বেশি। একটু চা বানিয়ে আনতো বোন, গলাটা কেমন লাগছে। রং চা? আদা দিয়ে। আচ্ছা। রাত্রি ফিরে দেখল অরণ্য তখনও দাঁড়িয়ে, তোয়ালেটা ওভাবেই আছে। ও ভ্রু কুঞ্চিত করল। কোনো কথা না বলে তোয়ালে নিয়ে হাঁটতে যেতেই অরণ্য ডেকে উঠল, রাত্রি। ওর পা থমকাল, চাইল পেছনে। অরণ্য দূরত্ব কমাল। মায়া দেখিয়ে তোয়ালে রেখেছিলে নাকি করুণা? এ কথায় রাত্রির হাসি পেল। ও সামান্য হাসলও বটে, সেই হাসিতে তিরস্কার স্পষ্ট। মায়া কিংবা করুণা কোনোটাই দেখায়নি অরণ্য। মিথ্যে বললে, তুমি জানো আমার ঠান্ডার বাতিক। এ কথার পরপরই অরণ্য কয়েকবার হাঁচি দিল। হাঁচি থামলেও নাক টানতে টানতে বলল, ঠান্ডা লেগেই গেছে, যাই হোক, তোয়ালের দরকার নেই, তবে পারলে চা দিও। অরণ্য দাঁড়াল না, চড়ে গেল। রাত্রি ওর যাওয়ার পানে একটু সময় চেয়ে চা বানাতে গেল। চা বানিয়ে নানিজানকে দিয়ে এসে রাত্রি এলো অরণ্যর ঘরের দরজাতে। ঠক ঠক করতে অরণ্য বলল, ভেতরে আসো। আসবো না, চা দিতে এসেছি। ও বলে কিছু সেকেন্ড পরই দরজা খুলল অরণ্য। ওর শরীরে শুধুই তোয়ালে। রাত্রি বিরক্তির চোখে তাকালো। অরণ্যর এমন খোলামেলা অবস্থার বিপরীতে কাঠ গলায়ও বলল, এইসব কিরকম নোংরামি? নোংরামের কি হলো? চা নিতে এসেছি, তুমি তো এলে না। ভাগ্যিস যায়নি, না হলে এত খারাপ অবস্থায় তোমার সাথে। ওর কথা পূরণ হওয়ার আগেই অরণ্য বলল, একটা সময় এই সব কিছু স্বাভাবিক হবার কথা ছিল। এনিওয়ে, চা দাও। বলে চা নিয়ে দরজা আটকে দিল অরণ্য, একদম মুখের ওপর লাগালো। রাত্রির একবার ইচ্ছে করল দরজা একটা লাথি দিতে, তবে তেমন কিছুইও করতে পারল না। আকাশে তখন মেঘ ডেকে চলেছে। ভিড়ের মাঝে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে কুহু। ওর ভয় হচ্ছে, অতিরিক্ত ভয়। ভয়ের মাত্রা বাড়িয়েছে ফোন হারিয়ে ফেলাটা। ওর খুব কাঁদতে ইচ্ছে করছে। এদিকে লোকজন ছুটোছুটি করছে। ও এবার উঠে দাঁড়ানোর প্রয়াস করল। ওমন সময়ে কোথা হতে দীপ্রর ডাক ভেসে এলো, কুহু। কুহু তাকালো ছটফটে নয়নে, এদিক সেদিক মাথা ঘুরিয়ে, তবে দীপ্রকে দেখতে পেল না। দ্বিতীয় দফায় ডেকে উঠল দীপ্র, কুহু। এবারেও দীপ্রকে দেখতে পেল না কুহু। ও মাথা এদিক সেদিক ঘোরানোর মাঝেই কোথা হতে যেন ছুটে এলো দীপ্র। কুহু তখনও মাটিতেই বসা। দীপ্র এসে ওর পাশে বসেছে, বাহু চেপে ধরেছে। ঠিক আছিস? ঠিক আছিস তুই? কুহুর চোখে থাকা জলের বিন্দু এবার গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে। ও দীপ্রর মুখের পানে তাকালো। কুহু, কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এসে গেছি তো। ফোন হারিয়ে ফেলেছি বলে ঠোঁট কামড়ে ধরল। ওর বাহু থেকে হাত নামিয়ে গাল স্পর্শ করল দীপ্র। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওঠ এখন। কুহু উঠল না, বসে রইল ওভাবেই। দীপ্র প্রশ্ন নিয়ে তাকাতেই ও বলল, বাবার দেওয়া গিফট ছিল, আমি সেটাও হারিয়ে ফেললাম। আমার সব কিছু কেন হারিয়ে যায় দীপ্র ভাই? এই প্রশ্নের জবাব দিতে পারল না দীপ্র। এদিকে ঝামেলা বেড়েই চলেছে। মানুষ এখনও ছুটোছুটি করছে, আবার আকাশও রং বদল করেছে। বোঝা যাচ্ছে একটু বাদেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। দীপ্র ওর বাহু ধরে উঠিয়ে নিল। কুহুর শরীর একদম ছেড়ে দিয়েছে। দীপ্র ওর গাল ছুঁয়ে বলল, তোর আর কিছুই হারাবে না কুহু, আর কিছুই হারাবে না, আমি কথা দিলাম।
সামনের সিটে বসা আয়ানা। দীপ্র ড্রাইভ করছে, তবে বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। কুহুর চোখ দুটো রক্তিম, একদম নাজেহাল অবস্থা। আয়ানা এবার ফোঁস করে উঠল। তোর কি দরকার ছিল ভিড়ের মাঝে যাওয়ার? আমরা কেক খাচ্ছিলাম, একটু সময় দাঁড়াতে পারলি না? তাও আবার ফোন হারিয়ে এসেছিস, সব দিক থেকে ঝামেলা করে আসছিস। কুহু জবাব দিল না। কণা কি বলবে বুঝল না। এখানে তার বোনের কিঞ্চিত দোষ তো আছে, তবে ঘটনা এমন হবে সেটা কি কুহু জানত? পাশের দোকানেই তো গিয়েছিল, তারপর কি থেকে কি হলো? সুযোগ পেয়ে আরও কিছু কথা বলল আয়ানা। দীপ্র এবার কথা বলল। আয়ানা, এই টপিকে আর কোনো কথা নয়। কিন্তু দাজা ভাই, বলেছি তো আর কোনো কথা নয়। ওর মন খারাপ, সেটা বাড়ানোর কি দরকার? আয়না দমল। দীপ্র লুকিং গ্লাসে তাকিয়ে একবার কুহুকে দেখল। মেয়েটি একদম ভেঙে পড়েছে। পাশের এলাকায় বৃষ্টি ছিল না, তবে দীপ্রদের এলাকায় প্রবেশ মাত্রই ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বোঝা যাচ্ছে। বৃষ্টির শব্দে কুহু একটু নড়ে চড়ে বসল। জানালার কাঁচটা নামিয়ে ফেলল। এক ছোটা বৃষ্টি এসে কুহুর গাল ছুঁয়ে দিল। দৃশ্যটি ধরা দিল দীপ্রর কাছে। ওর মনোযোগ বারবার সরে যাচ্ছে। ও এবার কঠোর হয়ে বসল। ফোন হারানোর বিষয়টি নিয়ে কেউ রাগারাগি করলেন না, এমনকি ববিতাও না। তিনি বরং মেয়েকে সান্ত্বনা দিলেন, দ্রুতই একটা ফোন কিনে দেবেন বলে। ব্যবসাটা নতুন হলেও রোজগার হচ্ছে ভালোই, রান্না ভালো হওয়াতে খদ্দের বাড়ছে রোজই। কুহুর মন এসবে ভালো হলো না। ওর নিজের ওপর রাগ হচ্ছে। ফোনটা হারালো নাকি চুরি হলো এটাও জানা নেই। কিভাবে কি ঘটে গেল ভাবতেই নিজেকে চড় লাগাতে ইচ্ছে করছে। সেদিন রাতের খাবার খেতে এলো না কুহু, এমনকি রাত্রি এসে কয়েকবার ঠেলাঠেলির পরও না। তখন মাঝরাত, মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়েছিল কুহু। রাত্রি এসে দরজায় নক করল। কুহুর ঘুম ভাঙল। ও দরজা খুলেই বলল, আমার খিদে নেই রাত্রিপু, তুমি শুধু শুধু কষ্ট করে চলেছ। রাত্রির চোখে মুখে খুশির জোয়ার। বিষয়টা খানিক বাদেই ধরতে পারল কুহু, তবে সেটা দীঘল হওয়ার পূর্বেই ওর হাত ধরে সামনে এগোতে লাগল রাত্রি। কোথায় যাচ্ছি আমরা? নিচে, বসার ঘরে। কুহুকে নিয়ে বসার ঘরে এলো রাত্রি। দীপ্রর শরীর তখন ভেজা। সন্ধ্যার পর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে তা থামেনি একটুও। ঘুম চলে গিয়েছে কুহুর। ও চেয়ে আছে ভিজে একাকার হওয়া দীপ্রর পানে। দীপ্রর চুল বেয়ে গড়িয়ে নামছে পানির বিন্দু। কুহু কিছু বলার পূর্বেই দীপ্র হাত বাড়িয়ে দিল। সেই হাতে নিজের ফোনখানা দেখে কুহু ভাষা হারিয়ে ফেলল। দীপ্র বলল, বলেছিলাম তোর কিছুই আর হারাতে দেব না, তার শুরুটা না হয় হারানো জিনিস ফিরিয়ে এনেই করলাম। রাতের ঘুম পালিয়ে গিয়েছে কুহুর। ও জানে না দীপ্র কিভাবে ফোনটা ফেরত আনল। শুধু মনের ভেতর একটা কথাই জাগ্রত হল, দীপ্র ভাই ফোন ফিরিয়ে এনে দিয়েছে। এত কিছুর পরও দীপ্র তার জন্য এতটা করে চলেছে। মুখে খুব একটা স্বীকার না করলেও মনে মনে দীপ্রর প্রতি একটা কৃতজ্ঞ বোধ আগে থেকেই কাজ করত। আজকের ঘটনার পর সেটা আরও বৃদ্ধি পেল। দীপ্র ভেজা শরীরে ছিল বিধায় ঘটনার বিশদ আর জানতে চাওয়া হয়নি। তবে সকাল সকাল খেতে আসার সময় ঘটনাটি ওর কানে এলো। দীপ্রকে সম্ভবত এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন বাড়ির কর্তা দবির দেওয়ান। সেই জন্যই দীপ্র বলছে, কেকের স্টলের পাশেই জুয়েলারির স্টলগুলো ছিল। কুহু সেসবই দেখতে গিয়েছিল। ও দেখতে দেখতে অন্য পাশে এসে গিয়েছিল, আর ভিড় যেহেতু বেশি ছিল তাই আমাদেরকে আর দেখতে পায়নি। তারপর ওখানে ঝামেলা শুরু হলো। আমার ধারণা ও ভয় পেয়ে দোকানেই ফোন রেখে চলে গিয়েছিল। আমি পরে গিয়ে দোকানগুলোতে জিজ্ঞাসা করি, তারপরই তারা জানান একটা ফোন পেয়েছে। এই অবধি বলার পর আবিদা বললেন, এ এত ভালো দোকানদার? বলে থামল দীপ্র। কুহু ফোন রেখে চলে এসেছিল নাকি কৌশলে তার ফোন হাতিয়ে নিয়েছে এ ব্যাপারটি দীপ্র জানে না। তবে এমন না দোকানদার সৎ, বরং দীপ্রর টাকার লোভ দেখিয়ে ফোনটি ফেরত এনেছে। শুরুতে ভীষণ অস্বীকার করে চলেছিল। বিষয়টি ইচ্ছে করেই দীপ্র এড়িয়ে গেল। ঘটনা শুনে খুশি হয়নি আয়ানা। সে খাবার খাওয়া বন্ধ করে দিল। কুহু খাবার খেতে এসে দেখে জেবা বললেন, বস কুহু, ওদের হয়েই গিয়েছে। দীপ্রর খাওয়া শেষ, অরণ্যরও খাওয়া শেষ। ওরা দুজনেই উঠে গেল। দীপ্রর চেয়ারখানায় বসল কুহু। আয়ানা বসেছে বরাবর। ওর খাওয়া হয়নি তখনও। ও না খেয়েই উঠে গেল। জেবা ডাকলেন, আয়ানা, খাওয়া শেষ কর, পেট ভরে গেছে, আর খাবো না। আয়ানা চলে যেতেই কুঞ্জ বলল,
কুহুপু ট্রিট দিতে হবে। কণাও বসে। ও খেতে খেতে বলল, ট্রিট তো দিতেই হবে, তবে আমাকে 2 খুশিতে। একটা খুশির কারণ তো সবার জানা, তবে আরেকটি খুশি বলতে কণা যা বসিয়েছে তা বেশ ভালোই বুঝেছে কুহু। ও চোখ পাকালো। কণা হেসে বলল, না মানে এমনি বলছিলাম আর কি। কুঞ্জকে নিয়ে মায়ের হোটেলে এসেছে কুহু। ববিতা ওদের দুজনকে বসিয়ে দিয়ে নানান রকম খাবার নিয়ে এসেছেন। কুঞ্জ সকালে নাশতা করে এসেও মজার সব খাবার দেখে লোভ সামলাতে পারেনি। ও খাচ্ছে আপন মনে। বাড়ির থেকে খুব একটা দূরে নয় এই হোটেল। একজন পুরুষ কর্মচারীর পাশাপাশি 4 জন নারী কর্মচারীও রয়েছে হোটেলে। ইচ্ছে করেই নারীদের রেখেছেন ববিতা। সাবির চলে যাওয়ার পর তিনি নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়টি খুব করে বুঝেছেন। কুহু কুঞ্জকে খেতে বলে মায়ের কাছে এলো। মা বাজারের খাতা নিয়ে বসেছেন, হিসেব করছেন মন দিয়ে। ব্যস্ত মা? না রে, বস তুই, এমনি হিসেব করছিলাম। বাজারের খাতা? হ্যাঁ, আজকাল মনে হচ্ছে হিসেবে অল্প বিস্তর গরমিল। কেমন? খুবই সামান্য, চোখে দেখে বুঝতে পারবি না। ধর 5 কেজি আটা আনতে বললাম, লেখা 5 কেজি কিন্তু এনেছে 4.5 কেজি, এমন কিছু গরমেল পাচ্ছি। কুহু বিষয়টি নিয়ে একটু ভাবল, তারপর বলল, প্যাকেটের জিনিসপত্র আনতে বলো, তাহলে আর ঝামেলা করতে পারবে না। সেটাই করব এখন থেকে। তুই কিছু বলতে এসেছিলি? হ্যাঁ মা। বলে কুহু একটু থামল, তাকালো মায়ের চোখের দিকে। ববিতাও মেয়ের চোখের দিকে তাকালেন। শাহ আলম স্যার আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। শিক্ষকের অভাব দেখা গিয়েছে, খণ্ডকালীন শিক্ষক প্রয়োজন। জয়েন করব? তোর পড়াশোনায় ঝামেলা হবে না? তেমন কিছু হবে না মা, একটু চাপ হবে, তবে পারব। তাহলে ঠিক আছে, জয়েন কর। বলে একটু হতাশার মতন শ্বাস ফেললেন তিনি। ববিতার এই শ্বাস ফেলার অনুভূতি ভালোই বুঝতে পারল কুহু। দীপ্রু আর অরণ্য সারা দিন বাড়ি ছিল না। এসেছে রাতে, খেয়ে এসেছে বাইরে থেকেই, তাই রাতেও দেখা হলো না। কুহু অপেক্ষায় ছিল, কৃতজ্ঞতা জানানোর ছিল, তবে সেটা আর হলো না। রাত তখন গভীর, কুহুর চোখে ঘুম নেই। আচ্ছা, এই মাঝরাতে মেসেজ দেওয়া ঠিক হবে? হবে না বোধহয়। ভেবেও কি মনে করে যেন মেসেজ পাঠালো কুহু। দারুণ ব্যাপারটি হলো, সঙ্গে সঙ্গে সিন হলো। দীপ্র লিখেছে, ঘুম আসনি? না। কেন? ঘুম আসে না। ঘুম আসে না কেন? সেটা তো জানি না, কিছু বলতে চাই। কি? থ্যাঙ্কস। কেন? হারিয়ে ফেলা জিনিস ফেরত এনে দেওয়ার জন্য। আচ্ছা। কুহু? জি? যদি কখনো। এই অবধি লিখেও ডিলিট বাটনে প্রেস করল দীপ্র। লিখল, ঘুমিয়ে পড়, শরীর খারাপ হবে। আচ্ছা। এইটুকু বলার পর দুজনেই দুদিক থেকে অফলাইন হয়ে গেল। কেন যেন মানুষটার সাথে কথা আগায় না কুহুর, অথচ মাঝে মাঝে মনে হয় কত কথা বলার ছিল, বলতে গিয়ে কিছুই আর পায় না। রাগিবদের বাড়িতে আজ ফোন করে জানানো হলো তারা যেন এসে দিন তারিখ ঠিক করে যায়। আবিরের বিয়েটাও আটকানো হয়েছে। ঠিক হয়েছে 2 ভাই বোনকে একসাথেই বিয়ে দেয়া হবে। কুহুর মনটা আবারও খারাপ হয়ে গেল। ও ফিরেছিল ভার্সিটি থেকে, কেন যেন রাত্রিপুর বিয়েটা ও মানতে পারছে না। ও হতাশ হয়ে দাদিজানের কাছে এলো। দাদিজান ওকে দেখেই হাসলেন। পান এনেছি দাদিজান। বৃদ্ধার পান শেষ হয়ে গিয়েছিল। কুহুকে কিছু বলতে হয় না, মেয়েটির নজর সব দিকেই থাকে। ও পানের কৌটায় পান রেখে বসল। বস রে কুহু। দাদিজানের কাছে বসল কুহু। বৃদ্ধা পান সাজাতে সাজাতে বলল, মন খারাপ? কিছুটা। কেন? রাত্রিপুর বিয়ে। সে তো বিয়ে দিতেই হবে। তো নিজের বিয়ে নিয়ে কি ভাবলে? আমি তো বিয়ে করব না। কেন? দীপ্র দাদুভাইকে ছাড়া বিয়ে করবি না নাকি? এ কথায় কুহু উদাসীন হল, কিছু বলল না। দাদিজান বললেন, সময় আছে, রাত্রির পর আয়নার বিয়ে, তারপর তোর। এবার আর তাড়াহুড়ো নেই। আমার বিয়ে নিয়ে ভাবি না দাদিজান। এ অবধি বলে কুহু একটু থামল। ও জানে আয়নার বলা কথাগুলো মিথ্যে বানোয়াট। ও কিছু একটা বলতেই নিচ্ছিল, তখনই দীপ্রকে আসতে দেখা গেল। দীপ্র এসে বৃদ্ধার পাশে বসলেন। নাতনিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছেন বেগম সাহেবা? পান খেতে খেতে হাসলেন বৃদ্ধা। দীপ্রর বাহুতে স্পর্শ করে বললেন,
নাতিও আমার, নাতনিও আমার, কাউকেই ভুলি নাই ভাই। তাই কি কথা হচ্ছিল? সুযোগ পেয়েই বৃদ্ধা বললেন, কুহুর বিয়ে নিয়ে। ভ্রু কুঞ্চিত করে চাইল দীপ্র। কুহুর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, ও কি বিয়ে করতে চাচ্ছে? কুহু কি বলবে বুঝল না, হাবুলের মতন চেয়ে রইল। বৃদ্ধা বললেন, মুখে না বললেও মন হয়তো চায়, তবে নাতনিকে বিয়ে দেব, সে পাত্র কোথায়? তুমি চাইলে খোঁজ করতে পারো দাদুভাই। দীপ্র তখনও কুহুর দিকে তাকিয়ে। কুহুর দৃষ্টি এদিক সেদিক ঘুরছে। ঠিক আছে, তাহলে খোঁজ করব। ঘর থেকে বের হয়েই কুহু ডেকে উঠল, শুনুন। দীপ্র দাঁড়াল, চাইল পেছন ফিরে। কুহু মুখটা আঁধার করে বলল, আমি কিন্তু বিয়েটিয়ে করতে চাইনি। তাই সত্যিই চাসনি? দাদিজান এমনি এমনি বলল? এমনিই বলেছেন, তবে আপনাকে বিশ্বাস নেই। যেভাবে রাত্রিপুর বিয়ে নিয়ে কথা এগিয়ে দিয়েছেন, কখন না আমার বিয়ে নিয়েও সবাইকে বলে দেন। আমি কিন্তু বিয়ের বিষয়ে কিচ্ছু বলিনি। বলে কুহু থামল। দীপ্র একটু এগোল, মাথাটা সামান্য নিচু করে বলল, স্কুলে জয়েন করছিস? এ কথায় অবাক হল কুহু। বলল, আপনি কিভাবে জানলেন? তোর সব খবর আমার কাছে থাকে। এ কথার বিপরীতে কুহু আসলেই কথা খুঁজে পেল না। ওদের মাঝে সহসাই আগমন হলো আয়নার। ও এসেছে হন্তধন্ত হয়ে, সম্ভবত দূর থেকে কুহু আর দীপ্রকে কথা বলতে দেখেছে। দাদাভাই বলেই এগিয়ে এলো একদম কাছাকাছি। দীপ্র নড়ে চড়ে উঠল। আমাকে একটু শপিংয়ে নিয়ে যেতে পারবে? আয়না বোধ করে ইচ্ছে করেই কুহুর সামনে কথাটা বলল, কারণ ও জানে দীপ্র মানা করবে না। তবে ওর ভাবনাতেও ছিল না দীপ্র বলবে, নেওয়া যেতেই পারে। কুহু, তুইও চল। যতটা উচ্ছ্বাস ওর মধ্যে ছিল তা মিলিয়ে গেল হাওয়াই মিঠাই হয়ে। আয়না ইশারায় কুহুকে নিষেধ করল, বোঝালো কুহু যেন মানা করে। তবে ওকে আরেক দফায় অবাক করে দিয়ে কুহু বলল, ঠিক আছে। হোটেলের বাজার করে যে ছেলেটা, তার নাম সাগর। বয়স 24-25-এর ঘরে। বাজার নিয়ে ফিরেছে। সপ্তাহে 2 দিন শুকনো জিনিস বাজার করতে হয়। রিকশাটা থামিয়ে সে গলা ছেড়ে ডাকতে লাগল, কাকি, ও কাকি, বাজার আনছি। হোটেলের ভেতর থেকে বেরিয়ে এলেন ববিতা। বাজারের মোট 6টা ব্যাগ। হোটেল চালানো আসলেই সহজ বিষয় নয়। রোজ কাজ শেষে হিসেব মিলাতে হয়। পরের দিন কি কি বাজার লাগবে, কোনটা কতটুকু আছে, কি আইটেম রান্না হবে, সব নিয়ে বসতে হয়। পরিশ্রম যায় খুব, তবে দিনকে দিন সুনাম বাড়ছে। এর কারণ অল্প দামে ভালো খাবার। ববিতা খাবারে ভেজাল মেশান না, একদম ঘরোয়াভাবে রান্না হয় সব। ব্যাগগুলো নামিয়ে সাগর হিহি করে হাসল। ববিতা পার্স থেকে রিকশা ভাড়া মিটিয়ে দিল। সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ কাকি, সব ঠিকঠাক আছে বলে পকেট থেকে সে লিস্ট বের করল। একে একে পড়তে লাগল। ওর পড়ার মাঝেই থামিয়ে দিলেন ববিতা। আর পড়তে হবে না, এগুলো সব ভেতরে নিয়ে যা। আচ্ছা কাকি বলে 2টো ব্যাগ তুলল ও। অমনি ববিতা বললেন, খোলা জিনিস আর আনবো না, প্যাকেটের জিনিস আনবো, দাম একটু বেশি হলেও সমস্যা নেই। এ কথায় সাগরের চোয়াল ঝুলে গেল। ববিতা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যা বাপ, কত কাজ বাকি। ববিতা হনহনিয়ে চলে গেলেন। সাগরের মুখটা আকাশে ভেসে থাকা মেঘের মতন অন্ধকার হয়ে রইল। বহু কষ্টে এক প্রেমিকা জুটেছিল। সেই প্রেমিকাকে রোজ এটা সেটা উপহার দিত। সেই উপহারের টাকা আসতো বাজারের টাকা মারা থেকে। এখন সে জোগানো বন্ধ হলে কে জানে প্রেমিকা টিকবে কিনা। অরণ্যকে রাত্রির চরম নির্লজ্জ মনে হয়। ছেলেটা এই বাড়িতেও চলে এসেছে। মনে হচ্ছে এই বিয়ে খেতেই সে দেশে এসেছিল। রাত্রি এক মনে ওকে গালিগালাজ করছিল। তখন আবির এসে ওর চুল টেনে ধরল। ভাইয়া লাগছে তো? তখন থেকে দেখছি বিড়বিড় করছিস। কি বলছিস ওদের দিকে তাকিয়ে? বসার ঘরে অরণ্য আর দীপ্র বসা, ওদের থেকে 2 হাত দূরে বসা কুঞ্জ। এই 3 মানবকেই আপাতত দেখা যাচ্ছে। একটু আগে অবশ্য আরও অনেকেই ছিল। কোথায় কি বিড়বিড় করলাম? আমি স্পষ্ট দেখেছি। তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখাও। ও হ্যাঁ, ডাক্তার কেন দেখাতে হবে? তোমার বউই তো ডাক্তার। আবির একটু থিতু হল। হেরার সাথে সম্পর্কটা বেশ অনেকগুলো বছরের। মেয়েটি তখন বাচ্চা, সবে স্কুল শেষ করছে।
কলেজে ওঠেই আবির নামক মায়ায় পড়ে। আবিরই তার প্রথম প্রেম। অন্যদিকে আবিরের প্রথম প্রেম না হলেও হেরার প্রতি আলাদা মায়া কাজ করত ওর আগের প্রেমিকারা সমবয়সী কিংবা কাছাকাছি বয়সীর ছিল। হেরা সেখানে অনেকটাই ছোট, তার উপর মাত্র কলেজে উঠেছে। ওর বাচ্চমিটা আবিরকে আকর্ষণ করেছিল সব থেকে বেশি। মেয়েটি দিনে একাধিকবার রাগ করত। সেই রাগ আবির ভাঙাত। ও বিরক্ত হতো না, বরং সময় নিয়ে যত্নের সাথে সব করত। মেয়েটির কিশোরী বয়সের যত্ন তো আবিরেরই নেওয়া। এই তো কিছু বছর পূর্বে মেডিকেল পরীক্ষা দিয়ে এসে সে কী কান্না করেছিল, কারণ তার মনে হয়েছে পরীক্ষা ভালো হয়নি। আবিরের কত চেষ্টার পর হেরার কান্নাকাটি থেমেছিল। সেসব ভেবে আবিরের ভেতরটা স্থির হয়ে রইল। ও ডুবে রইল সেই ভাবনায়। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে পালালো রাত্রি। ওর দৌড়ে পালানোর শব্দে ঘুরে তাকালো অরণ্য আর দীপ্র। আবিরেরও ধ্যান কাটল। দীপ্র ডাকতেই আবির ওদের সঙ্গী হল। ও বাড়ি থেকে লোকজন আসার ঠিক আগ মুহূর্তেই অরণ্যর সাথে দেখা হলো রাত্রির। ছেলেটাকে দেখেই রাত্রির ভেতরটা হু হু করে উঠল। ও পাশ কাটিয়ে যেতে নিয়েও পারল না। বিড়বিড় করে উঠল, নির্লজ্জ একটা। সেটা শুনতে পেয়ে অরণ্য বলল, কি বললে তুমি? যা বলেছি। নির্লজ্জ বলেছ, রাইট? তাই বলেছি। পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে প্রেমিকার বিয়ে খেতে এত উৎফুল্ল হয়ে আছে। এ কথায় অরণ্য হাসল, কিছুটা এগোল। রাত্রিও চোখে চোখ রাখল। তুমি আমার প্রেমিকা? এ প্রশ্নের জবাব দিল না রাত্রি। অরণ্যই বলল, তুমি প্রেমিকা ছিলে রাত্রি, এখন এক্স হয়ে গেছ, আর সেটা তোমার সিদ্ধান্ত ছিল। আমার সিদ্ধান্ত ছিল, আর সেই সিদ্ধান্তটা আমার নেওয়ার সেরা সিদ্ধান্ত ছিল অরণ্য। আমি কখনো আফসোস করব না এটা নিয়ে, কখনোই না। বলে অরণ্যকে পেছনে ফেলে এগিয়ে গেল রাত্রি। অরণ্য ওর যাওয়ার পানে চেয়ে শুধুই হাসল। হয়তো সত্যিই রাত্রির সেরা সিদ্ধান্ত নিয়েছিল। যতটা আন্তরিকতা দেখানো যায় তার সবটুকু মিশিয়েই ও বাড়ির সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো। কুহু অপেক্ষায় ছিল দীপ্র ভাইয়ের। লোকটার সাথে কথা ছিল, কিন্তু সুযোগই হচ্ছে না। ও ওড়নার কোণ প্যাঁচাতে প্যাঁচাতে দীপ্রর পেছনে এসে দাঁড়াল। মানুষটা যে খুব লম্বা তা আরও একবার অনুভব হল। দীপ্র ভাই? পেছন ফিরে চাইল দীপ্র। কুহুকে সে আগেই খেয়াল করেছে, তবু ইচ্ছে করেই চুপ ছিল। বল কুহু, একটু এদিকে আসেন। কোন দিকে? এদিকেই, বলে ইশারা করল কুহু। দীপ্রর পেছন পেছন এলো। কুহু ঘাড় তুলে চাইল, আনমনেই বলে ফেলল, উফ, আপনি এত লম্বা কেন? এই কথায় দীপ্র ভ্রু কঞ্চিত করল, শুধল। এটা বলতে ডেকেছিস? এই না। তাহলে? পায়েল দিলেন যে? দীপ্র জানত কুহু এটাই জিজ্ঞেস করবে। ও কুহুর চোখের দিকে দৃষ্টি রাখল। পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা। ওর কথা থামিয়ে দিল দীপ্র। বলল, মেলায় তোর পাশে পড়েছিল, ভেঙে গিয়েছিল ওটা। কুহু আর কি বলবে বুঝল না। কৃতজ্ঞতায় চোখ নেমে এলো। মাথাটা সামান্য নত করে বলল, থ্যাংক ইউ। দীপ্র জবাব দিল না, বরং অদ্ভুত একটা কাজ করল। হাত বাড়িয়ে দিল কুহুর থুতনিতে। পুরুষটির স্পর্শে কুহুকে শীতল এক হাওয়া স্পর্শ করে গেল। থুতনিতে চাপ প্রয়োগে মেয়েটির নত মুখটা উঁচু করল দীপ্র। এতে করে পুনরায় দৃষ্টির মিলন ঘটল। পুরো ঘটনায় কুহু বোকার মতন চেয়ে রইল, বলতে পারল না একটা শব্দেও। দীপ্র হাই বলল, কুহু? মেয়েটি জবাব দিল না, চেয়ে রইল দীপ্রর গভীর দুটো চোখে। পুনরায় দীপ্রই বলল, কুহু? কুহু, তুই কখনো মাথা নত করবি না, কখনোই না। আমার সামনে তো একদমই না। সব সময় মাথা উঁচু করে রাখবি। তোর দৃষ্টি সবসময় আমার দৃষ্টির সাথে থাকবে, বুঝলি? রাত্রির সাথে কিছু কথা বলার ছিল, অথচ মেয়েটিকে আশেপাশে দেখা যাচ্ছে না, কলও ধরছে না। এদিকে বড়দের বলতে গিয়েও লজ্জা লাগছে। কণা এদিক দিয়েই যাচ্ছিল, তখনই রাগীব ডেকে উঠল। কণা শুকনো ঢোক গিলল। রাগীব কি তাকে বকা দেবে? রাত্রিকে একটু ডেকে দেবে? অথবা ও কোথায় আছে বলতে পারবে? একদম স্বাভাবিকভাবেই বলল রাগীব। কণার ধরে প্রাণ এলো। বুঝল তাকে চেনেনি রাগীব। ও হেসে বলল, ওই তো ওদিকে। ওদিকে মানে? কোন দিকে? ওদিকে মানে ওদিকে। রাগীব হা হয়ে রইল। হুট করেই কণার কথা স্মরণ হল। ও বলে উঠল, তুমি কণা? এবার থিতু হল কণা। মিনমিনে সুরে বলল, বুঝে ফেলল রে। ওর মেকি হাসি দেখেই যা বোঝার বুঝল রাগীব। কণা বাচ্চা মানুষ,
অন্যদিকে রাগিব ভীষণ ম্যাচিওর এক ছেলে। ও কণাকে সেভাবে কিছুই বলল না, শুধু বলল, রাত্রিকে একটু ডেকে দেবে প্লিজ, ও কল ধরছে না। আচ্ছা দিচ্ছি, বলেই প্রস্থান করল কণা। ফোনে লোকটার সাথে বেশ একরকম মজা নিয়েছে ও। একটু আগেও যখন বুঝল ওকে চিনতে পারেনি, তখনও মজা নেয়ার চেষ্টা করছিল, কিন্তু হুট করেই ধরে পড়ে যাওয়ায় সবটা কেমন ঘেটে গেল। এর জন্যই হয়তো বলে ওটি চালাকের গলায় দড়ি। কুহুর ভেতরে নতুন একটা প্রজাপতির আগমন হয়েছে। এই প্রজাপতিটা অনেক দিন ধরে ওর ভেতরে জাগ্রত হতে চাইছিল, কিন্তু বাবার মৃত্যুর শোক, নিজের করা বোকামি সব মিলিয়ে প্রজাপতিটা ঠিকঠাক জাগ্রত হতে পারছিল না। আজ সে পুরোপুরি জেগে উঠেছে। মনের ভেতর সুখের একটা হাওয়া বইছে। সেই সুখের হাওয়া গায়ে লাগিয়ে প্রজাপতিটা ডানা মেলে ঘুরঘুর করছে। কুহু আপন মনেই দোতলার পথে যাচ্ছিল। রাত্রিপুর কাছে ঠিক তখনই আয়ানার সাথে দেখা। ওর পথের মাঝে পড়ে গিয়েছে। কুহুর হাসি হাসি মুখটা শক্ত হল। ও পাশ কাটিয়ে যেতে নিলেই আয়ানা বলে উঠল, এত খুশি কিসের জন্য? থামল কুহু, ঘুরে চাইল আয়ানাও। দুজনের দৃষ্টি একে অপরের দিকে পড়ল। আমি খুশি তাতে কি তোমার দুঃখ লাগছে আয়ানাপু? তা একটু লাগছে, লাগার তো কথাই কুহু। আমার খুশিতে ভাগ বসানো তো তোর স্বভাব হয়ে গিয়েছে। এ কথাই কুহুর ভ্রু কুঞ্চিত হল। আয়ানা আরেকটু এগোলো, হেসে বলল, দীপ্র দাদা ভাইয়ের থেকে দূরে থাকবি কুহু, এটাই তোর জন্য ভালো হবে। আর যদি সে কাছে চায় তখন কি করব আয়ানাপু? কুহু এমন কিছু বলবে তা আয়ানা একদমই আশা করেনি। ওর মুখে মেঘ হেসে ভর করল। কুহু হেসে বলল, ভাগ্যে যা আছে তা তো হবেই আয়ানাপু। তুমি, আমি কিংবা অন্য কেউ তা বদলাতে পারবো না, একদমই না। তুমি আমাকে শত্রু না মনে করে বরং দীপ্রভাইকে পটানোর চেষ্টা করো, তোমার জন্য সেটাই ভালো হবে। কুহু তুই? আমি। বলো কি বলবে? প্রথমত আমি দীপ্রভাইকে পটানো কোনো রকম চেষ্টা কখনোই করিনি আয়নাপু, তবে তুমি আমাকে বারবার প্রতিপক্ষ মনে করেছ। শোনো, আমি সত্যি সত্যিই প্রতিপক্ষ হয়ে গেলে তোমাকে এক চুটকিতে হারিয়ে দিব, সেটা তুমি ভালো করেই জানো। তাই তোমার জন্য সাজেশন, আমাকে প্রতিনিয়ত হুমকি ধুমকি না দিয়ে বরং দীপ্রভাইকে পটাও। যদিও আমি নিশ্চিত খুব একটা লাভ হবে না, তবু চেষ্টা করো। ওই যে কথাটা আছে না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বরং সেটাই করো আয়নাপু, তোমার জন্য এটাই মঙ্গল। কুহুর বলা কথায় একটা বিশাল ধাক্কা লাগলো আয়ানার। ও সবসময় ইঙ্গিতে দীপ্রকে নিজের অনুভূতি বুঝিয়েছি। অপেক্ষায় ছিল বাবা বিয়ের বিষয়ে কথা বলবেন, কিন্তু সেদিকেও তেমন গতি নেই। ও তাই ঠিক করেছে দীপ্রকে প্রপোজ করবে। সেসব নিয়েই পরিকল্পনা চলছিল। এমন সময় আবিদা এসে বললেন, তুই কি করতে চাচ্ছিস বল তো আমায়? আবিদার কথায় ওর হাসি হাসি মুখটা গোমরা হলো। কোনো জবাব দিল না ও। কি করতে চাচ্ছিস আয়ানা? যাই করি তাতে তোমাদের কি? তোমাদের কি মানে? তোমাদের একটা বিষয়ে কথা বলতে বলেছিলাম, তোমরা সে কথা শুনেছ? ইনিয়ে বিনিয়ে আমায় শুধু আটকে রেখেছ। আমি এসব আর নিতে পারবো না। আবিদা মেয়ের দুঃখটা বোঝেন, ওদিকে স্বামীর বিষয়খানাও ধরতে পারেন। আনোয়ার বরাবরই স্বার্থপর ধাঁচের, স্বার্থ ছাড়া কখনো কিছুই করেননি। তাই বলা চলে তার সম্পর্কে একটা বিরূপ ধারণা সবার মাঝেই আছে। এমন অবস্থায় তিনি কিভাবে দীপ্রর সাথে আয়ানার বিষয়টি বলবেন তা বুঝতে পারছেন না। শোনো মা, আবিদার ধ্যান ফিরে। তিনি তাকান মেয়ের পানে। আয়ানা বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। আমি ঠিক করেছি দীপ্র দাদা ভাইকে প্রপোজ করব। এ কথায় আবিদা একটু নড়ে চড়ে বসলেন। সত্যি বলতে আয়ানা যতটা ছেলে মানুষ তিনি তো ততটা ছেলে মানুষ নন। দীপ্র আয়ানাকে বোনের চোখে দেখে। ওদিকে কুহুকে তার ভাবনা বৃদ্ধির পূর্বেই আয়ানা একটা গিফট বক্স বের করল। খুব দামি একটা ঘড়ি আছে এতে। মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিয়েছি, ভালো হয়েছে না? এটা তো অনেক দাম আয়ানা, টাকা পেলে কোথায়? টাকা আমার কাছেই ছিল। তোমার কাছে ছিল বলতে? ডায়মন্ডের রিং কেনার জন্য টাকা নিয়েছিলাম না, ওটা না নিয়ে এটা নিয়ে এসেছি। এ কথায় আবিদা ভীষণ অবাক হলেন। আয়ানার রিংটা খুব পছন্দ করেছিল, কেনার জন্য মরিয়া ছিল। এই তো কিছুদিন আগেই টাকাটা নিল, অথচ সেটা খরচ করল দীপ্রকে ঘুড়ি দেওয়ার জন্য।
তিনি শুকনো একটা ঢোক গিললেন। ভালো হয়নি, শুধালো আয়ানা। আবিদা মেয়ের পানে চাইলেন। আয়ানাকে হাসি খুশি দেখাচ্ছে। ছোট থেকেই মেয়েটার সমস্ত শখ আহ্লাদ পূরণ করা হয়েছে। একটু খরচে স্বভাবেরও বটে, কেনাকাটা করতে খুব ভালোবাসে। সেই আয়ানা নিজের পছন্দের রিং না কিনে দীপ্রর জন্য উপহার কিনেছে। আবিদা আর ভাবতে পারলেন না। ওনার বুকের ভেতরটা কেমন করে উঠল। আয়ানা, মায়ের ডাকে ফিরে চাইল আয়ানা। চোখে মুখে তখনও হাসি লেপটে। তুমি পছন্দের রিংটা কিনলে না? অথচ তুমি পছন্দের কোনো কিছু না নিয়ে কখনোই থাকতে না। আয়ানা হাসল। ঘড়ির বক্সটা হাতে তুলে নিয়ে বলল, দীপ্র তো আমার পছন্দের, তার কাছে ওই রিং তো সামান্য মা। কুহুর ভেতরে একটা উদাসীনতা কাজ করছে। দীপ্র ভাইকে নিয়ে ওর অনুভূতি এখনও পরিষ্কার নয়। মানুষটা ওর প্রতি যে মায়া দেখিয়েছে তারই প্রভাবে বুকের ভেতরটা আজকাল কেমন যেন করে। এটা হয়তো প্রণয়ে পড়ার আগ মুহূর্ত। কিন্তু বিপরীতে আয়নাপুও তো দীপ্র ভাইকে চায়। কুহু আসলেই দ্বিধার মধ্যে পড়েছে। ওর দিন দুনিয়া কেমন যেন লাগে। উদাসীনতা নিয়েই রাস্তার পথ ধরে ভার্সিটি থেকে বাড়ির পথে হাঁটছিল। অমন সময় একটা গাড়ি এসে থামল। গাড়ির ভেতরে দীপ্র ভাইকে দেখা যাচ্ছে। কুহু বড় করে নিঃশ্বাস নিল। দীপ্র নেমে এসে কুহুর বরাবর দাঁড়াল। এতে করে মেয়েটির নজর পড়ল দীপ্রর বুক বরাবর। হেঁটে বাড়ি যাচ্ছিস যে, রিক্সা পাসনি? কুহু মিথ্যে বলল না, ও সত্যিটাই বলল। পেয়েছি, তবে হাঁটতে ইচ্ছে হলো। দীপ্র আশেপাশে তাকালো। জায়গাটা নির্জন, তার উপর সন্ধে হয়ে এসেছে। ও মুখের ভঙ্গিমা কঠোর করল। এই রাস্তায় একা একা হাঁটবি না। কঠোর হওয়া কণ্ঠের বিপরীতে কুহু কিছু বলল না। দীপ্রই বলল, গাড়িতে ওঠ। হেঁটেই তো ভালো। উঠতে বলেছি কুহু, এত নানা করিস কেন? শেষ বাক্যটায় কি যেন এক বেদনা মিশে। কুহু কথা বাড়াল না, গাড়িতে উঠে বসল। দীপ্র বসল ওর পাশে। মানুষটার মেজাজ যেন আজ একটু বিগড়েই আছে। কুহু আর দীপ্রকে একসাথে ফিরতে দেখে দবির একটু নড়ে চড়ে বসলেন। তিনি বসেছিলেন বসার ঘরে, হাতে এক কাপ চা। জেবা, দীপ্রকে এক কাপ চা দাও। দীপ্র নাকচ করতে বলল, লাগবে না। কেন, আজকাল চা ছেড়ে দিলে নাকি? না, তবে এখন যাচ্ছি না। কুহু পাশেই দাঁড়িয়ে। দীপ্রর কথার টোন ওকে কেমন বিস্মিত করল। ও চেয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, আমি আসছি। ও চলে যেতেই দবির বললেন, আমার সাথে আসো দীপ্র। দীপ্রর চোখ মুখ কঠোর হয়ে রইল। ছেলেকে নিয়ে দবির এলেন ছাদে। মাত্রই সন্ধ্যের আজান পড়েছে। পরিবেশে পবিত্রতার হাওয়া। ফুস করে দম ফেললেন দবির। তোমার সাথে সরাসরি কথা বলা উচিত দীপ্র। তুমি ছোট নেই, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাচ্ছি না। দীপ্র একটু হলেও বিষয়টা বুঝতে পেরেছিল। দবির তাকে কল করে যখন কথা বলার কথা বলল, তখনই ও যা বোঝার বুঝে নিয়েছে। মনে মনে নিজেকে প্রস্তুত করল। তোমার চাচা অনেক দিন ধরেই আমাকে বোঝানোর চেষ্টা করছে। আমি বুঝেও সরাসরি কিছু বলিনি, আয়ানার বিষয়। ভদ্রলোক কথা শেষ করার পূর্বেই দীপ্র বলল, আই লাভ কুহু। আমি কুহুকে চাই, শুধু কুহুকে। দবিরের মস্তিষ্ক বলছিল এমন কিছু হবে, তবে ছেলে যে এভাবে সরাসরি মুখের ওপর বলে দেবে তা তিনি ধরতে পারেননি। এবার চোয়াল শক্ত করলেন তিনি। যদি কুহুকেই চাও, তবে বিয়েটা ভেঙেছিলে কেন? কেন সবার সামনে অমন কাণ্ড করেছিলে? জবাব আছে দীপ্র? আছে। আমার মনে হয়েছিল সময় প্রয়োজন। এভাবে রাতারাতি বিয়ের আয়োজন করে বিয়ে হয়ে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি। এটা আগেও বলতে পারতে তুমি। সেটা না করে বিয়ের ঠিক আগ মুহূর্তেই কেন বললে? এ প্রশ্নের কোনো জবাব এলো না। দবির মাথা গরম করলেন না। তিনি শান্তভাবেই বললেন, তুমি একটা নয়, অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছ দীপ্র। তোমার চাচা চাচ্ছে আয়ানার সাথে তোমার বিয়ে হোক। অন্যদিকে আয়ানা, ও তো তোমাকে সেই শুরু থেকেই। এই জায়গায় কথা বলার প্রয়োজন মনে করল দীপ্র। বলল, একপাক্ষিক তো কিছু হয় না বাবা। আয়না চাইলেই তো হবে না। আমার মতামতের গুরুত্ব আছে, নাকি নেই? দবির ছেলের কথা বুঝলেন, ভালো মতন চাইলেন। দীপ্রর চোখে মুখে দৃঢ়তা। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আর যদি কুহু তোমাকে না চায়, তখন কি করবে দীপ্র? এই একপাক্ষিক কিছু হয় না বলে মেনে নিতে পারবে তো? সময় নিল দীপ্র। স্থান ত্যাগের পূর্বে বলল, কুহু চাইবে, ও চাইবে, ওকে চাইতেই হবে বাবা।
এর জন্য দুনিয়া উলটপালট করতে হলে আমি সেটাও করব। ছাদ থেকে নেমে দীপ্র যখন নিচে নামতে যাচ্ছিল তখনই কুহুর সাথে দেখা। কুহু ড্রেস বদল করে নিয়েছে, চোখাচোখি হলো দুজনের। দীপ্রর চোখ দুটো দেখে কুহুর একটু ভয় ভয় লাগল। ও পাশ কাটিয়ে চলে যেতে নিলেই দীপ্র ডেকে উঠল, কুহু। কুহু জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। দীপ্রই এলো ওর কাছে। সামান্য দূরত্ব দুজনের মাঝে। পুরুষটির শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ মেয়েটির নাকে এসে স্পর্শ করে চলেছে। কিছু বলতে চেয়েছিলেন দীপ্র ভাই? দীপ্র শুরুতেই উত্তর করল না। কয়েক সেকেন্ড চেয়ে রইল ওর পানে, তারপর বড় করে দম নিয়ে বলল, না। কাজ করতে করতে ভীষণ মাথা ব্যথা ধরে গেছে দীপ্রর। মনে হলো এক কাপ চা দরকার, তবে অলস লাগছে। কিয়ৎকাল সময় নিয়ে অলসতা ভাঙল। এলো কিচেনে। চায়ের পানি বসাতেই কোথা হতে ছুটে এলো আয়ানা। এক গাল হেসে বলল, আমি বানিয়ে দিই। দীপ্র মানা করতে গিয়েও করল না, দাঁড়িয়ে রইল। সেই সময়ে কুহু আর রাত্রিকে আসতে দেখা গেল। ওরা গিয়েছিল রাগীবের সাথে দেখা করতে। কুহুর ভীষণ অস্বস্তি লাগছিল, অথচ রাত্রিপু তাকে কাবাবের হাড্ডি করে সাথে নিয়েছিল। ক্লান্ত কুহু একবার চাইল রান্নাঘরে। আয়ানার মুখটা হাসি হাসি। দীপ্র এদিকেই চেয়েছিল। আয়ানা শুধালো, চিনি কতটুকু দিব? দীপ্রর ধ্যান কাটল ওর কথায়। চিনির পরিমাণ বলে দিয়ে দীপ্র পুনরায় তাকালো কুহুদের দিকে, তবে কুহু নজর ফিরিয়ে নিল। রাত্রি বসল সোফায়। বস রে কুহু। বসব না রাত্রিপু, ঘরে যাই আমি। একটু বসে যা, ফ্রেশ হতে হবে। কুহু কি পালাতে চাইল? জানে না রাত্রি। খুব একটা জানতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু। রাগীব লোকটা আসলেই ভালো, তবে তবে রাত্রির ভেতরে যে অনুভূতি আসে না। ওর খুব কান্না পায়, মাথাটাও কেমন যন্ত্রণা করে। আয়ানার চা বানানো প্রায় শেষ। ও গলা ছাড়িয়ে বলে, রাত্রিপু চা খাবে? রাত্রি খেয়াল করেনি, এখন তাকায় রান্নাঘরে। আয়ানা আর দীপ্র দাঁড়িয়ে। চা বেশি আছে? আছে, শেয়ার করে নিচ্ছি। আচ্ছা দে। দীপ্রকে পুরো কাপ চা দিয়ে নিজের ভাগের চাটুকু রাত্রির সাথে ভাগ করে নেয় আয়ানা। তারপর দীপ্রর দিকে চেয়ে বলে, চা ভালো হয়েছে? এখনও অন্যমনস্ক ছিল দীপ্র, ওর কথায় ফিরে যায়। চা কাপে চুমুক না দিয়েই বলে, ভালো। রাত্রি, দীপ্র, আয়ানা তিনজন একসাথে বসেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রাত্রির মাথায় আসে আয়ানা নিজের ভাগ থেকে চা দিল। এটা অনেকটাই অসম্ভব বিষয়। ও চাইল আয়ানার দিকে। অন্যদিন মেয়েটাকে যতটা অহংকারী শয়তান লাগে, আজ তো তেমন লাগছে না। এসব কি লোক দেখানো নাকি সত্যি সত্যি? তোমাদের ডেট কেমন হলো? রাত্রির চোখ পড়ল দীপ্রর দিকে। জবাব দিতে কেমন যেন লাগছে, তবু মিনমিন সুরে বলল, ভালো। চা শেষ করে দীপ্র উঠে গেল। বসে রইল আয়ানা আর রাত্রি। টুকটাক কথা হলো তাদের। দীপ্র করিডোর দিয়ে যাওয়ার সময় কুহুর ঘরের দরজার কাছে এলো। ঠাকঠাক করতেই ভেতর থেকে কুহু বলল, কে? রাত্রিপু, এসো ভেতরে। জবাব না দিয়েই ভেতরে এলো দীপ্র। কিছু সময় ওভাবেই গেল। কুহু এবার পেছন ফিরে চাইল। ও উল্টো হয়ে জানলা দিয়ে বাইরেটা দেখছিল। এখন সন্ধ্যার পরিবেশ। দীপ্র ভাই বলেই ঠিকঠাক হয়ে বসল কুহু। দীপ্র চেয়ে রইল, কিছুই বলল না। কুহুই শুধাল, কিছু বলবেন? বলুন। চা বানিয়ে দিতে পারবে? এ কথায় কুহুর মুখটা সামান্য হা হল। শুধাল, মাত্রই না চা খেলেন? তবে তোকে যেটা বলেছি তার উত্তর দে কুহু, পারবি? কুহু একবার ভাবছিল বলবে পারব না, আবার কি মনে করে বলল, পারব, এখানেই বসছি, তুই চা নিয়ে আয়। হাজারটা দমনা নিয়ে কুহু গেল চা বানাতে। নিচে তখনও রাত্রি আর আয়ানা বসে আছে। কুহু চায়ের পানি বসাতেই রাত্রি বলল, চা বানাচ্ছিস? তুমি খাবে? না, আয়ানার থেকে শেয়ার করে খেয়েছি। কুহু ভালো মন্দ কিছু বলল না। ও চা বানাতে বানাতে দীপ্রর কথা ভাবল। দীপ্র ভাইয়ের চোখের চাহনি, অল্প স্বল্প প্রকাশ, সবকিছুই কুহুর চোখে ধরা দেয়। ও বুঝতে পারে অনুভব করতে, তবে নিজের ভেতর থেকে বিস্তর এক দীর্ঘশ্বাস ছাড়া কিছুই মেলে না। ওর নিজের ওপর রাগ হয়। আজকের এই হাল তো ওর নিজের জন্যই হয়েছে, শুধু নিজের জন্য। 2 কাপ দেখে রাত্রি বলল, 2 কাপ কেন? কুহু বলতে গিয়েও দ্বিধায় পড়ে, মিনমিন করতে থাকে।
রাত্রি আবারও বলে, কি রে, আর এক কাপ কার জন্য? না পেরে কুহু বলে, দীপ্র ভাইয়ের জন্য। এ কথায় বসা থেকে দাঁড়িয়ে যায় আয়ানা। ফোঁস করে বলে, এত পাকামো কে করতে বলেছে? দীপ্র দাদাভাই মাত্রই তো চা খেয়েছে, তুই আবার। আয়ানা যদি না তার সাথে এভাবে কথা বলতো তবে কুহু বিষয়টা মাটির সাথে মিশিয়েই রাখত। তবে ওর এহেন আচরণে রাগ বাড়ল কুহুরও। ও মুখের ওপর বলল, দীপ্র ভাই চেয়েছেন আয়ানাপু, আগ বাড়িয়ে কোনো কিছু করা আমার স্বভাবে নেই। এ কথায় আয়ানা একদম নিস্তেজ হয়ে গেল। ওর দুটো চোখে রাগ, ক্ষোভ, যন্ত্রণা এসে ধরা দিল। কুহু আর দাঁড়াল না, চলে গেল। এদিকে রাত্রি বসে বসে পুরো ঘটনা দেখতে লাগল। ওর নিজের জীবনেরই ঠিক নেই। এদিকে আয়ানা আর কুহু প্রতিপক্ষ হতে চলেছে। দীপ্রর ফোন সুইচ অফ। রাত 12টারও বেশি। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে আছে, আর কারো নাম্বারও নেই। অরণ্য পড়ল বিপাকে। একবার ভাবল বাইরে ঘুরে ঘুরেই কাটিয়ে দেবে, কিন্তু সমস্যা হলো প্রচুর মশা। সব মিলিয়ে অসহ্য হয়ে ও ফোন করল রাত্রির নাম্বারে। রিসিভ হলো কয়েকবার রিংয়ের পর। রাত্রি ঘুমভাবে বলল, হ্যালো। অরণ্য বোধহয় চমকালো, খানিকটা থমকালো। রাত্রির এই ঘুমন্ত কণ্ঠ কত কাল পর শুনল। ও শুকনো ঢোক গিলল। হ্যালো, কে? ঘুমের চোখে ফোনের স্ক্রিন দেখতেও ইচ্ছে করে না। রাত্রিও ওভাবেই বলতে লাগল। অরণ্য নিজেকে ধাতস্থ করে বলল, আমি অরণ্য। নামটি শুনেই রাত্রির ঘুম পালালো। ও উঠল হুড়মুড় করে, বিঘ্ন হয়ে শুধল, অরণ্য? হ্যাঁ, সরি বিরক্ত করার জন্য। অরণ্য তাকে সরি বলল। রাত্রি কি বলবে বুঝল না। এই একটা সরি বলা নিয়েই তো পুরো সম্পর্কটা ভেঙে গেল, অথচ অরণ্য আজ এত সহজে অকপটে সরি বলে দিচ্ছে, শুধুমাত্র বেশি রাতে কল করার জন্য। জীবন এমন কেন হয়? রাত্রি ভাবনায় ডুবে। অরণ্য মিনমিন করে বলল, রাত্রি, আমি বাইরে দাঁড়িয়ে। দীপ্রর ফোন সুইচ অফ। বাইরে খুব মশা। অরণ্যর আজ ফেরার কথা ছিল না, ও ছিল কাজে। কাজ শেষ করে কি মনে করে যেন ফিরল। মাঝে মাঝে কিছু জিনিস মন মস্তিষ্কের অজান্তেই হয়। আজকের ঘটনা বোধহয় তেমনই। ও ফোঁস করে দম ফেলল। রাত্রি ভালো মন্দ কিছুই বলেনি। আচ্ছা, রাখি, তুমি ঘুমাও, আমি দরজা খুলছি, অপেক্ষা করো। আচ্ছা। রাত্রি দ্রুত গিয়ে দরজা খুলল। মশার কামড় খেয়ে অরণ্যর যা তা অবস্থা। দীর্ঘদিন বাহিরের দেশে কাটিয়ে শরীরটা কেমন বিদেশি হয়ে গেছে। রাত্রির মাত্র ঘুম থেকে ওঠা চেহারা। খুবই সাধারণ গোছের মেয়েও। নাকের কাছে আবার তেল জমে আছে। তেলতেলে চেহারাটা তবু মায়াবী লাগছে। নাকি অরণ্যই বেশি ভাবছে। ও নজর ফেরাল। ঘরে প্রবেশ করতেই টের পেল পেটে ক্ষুধে। সেই কখন খেয়েছে, আজ যেন তার কি হয়েছে কিছুরই ঠিক নেই। রাত্রি চলে যাচ্ছিল। অরণ্য বলল, একবার জিজ্ঞেসও করলে না? পেছন ফিরল রাত্রি, বলল, কি, খিদে পেয়েছে কিনা? অরণ্যকে অনেকদিন পর ইনোসেন্ট লাগল। রাত্রির মনে আছে সেই দিনগুলোর কথা। অরণ্য বিদেশে থাকলেও ওর মধ্যে একা ইনোসেন্ট আচরণ ছিল, যা তাকে আকৃষ্ট করেছিল। সেটা হারিয়ে যেতেই সম্পর্কে টানাপোড়ন এসেছিল। আজ আবারও অরণ্যর সেই ইনোসেন্ট আচরণ। রাত্রি একটা ধ্যানে ডুবে গেল। অরণ্য পেটে হাত দিয়ে বলল, খাবার হবে? আজ সব উল্টাপাল্টা হয়ে গেছে, কিছুরই ঠিক নেই। ধ্যান ভেঙে ফিরল রাত্রি, নরম সুরে বলল, বসো, আমি খাবার গরম করছি। অনেকটা খাবার খেল অরণ্য। কে জানে আজ যেন খাবার এত বেশি মজা লাগছে কেন। ও খেতে খেতে বলল, আমাকে রাক্ষস খেব না, আজ কেন যেন খাবার মজা লাগছে, তাই এভাবে খাচ্ছি। আমি কিছুই ভাবিনি। খেতে খেতেই অরণ্য বলল, কিছুই না? না। ও বলে মৌন হয়ে গেল অরণ্য। এরপরের সময়টুকু দুজনের কেউ আর একটা কথা বলল না। মৌন হয়েই যে যার পথে পা বাড়াল। তবে পথ আলাদার হলেও দুজনেই কোথাও না কোথাও একই পথে রয়ে গেল। আচ্ছা, এই রয়ে যাওয়ায় কি দুজনকে নতুন করে একই পথের সঙ্গী করবে?